থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে প্রায় 13.5 লাখ শিক্ষার্থী। সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা। বাংলাদেশে মাঝারি মাত্রার ভূমিকম্পেই মানবিক বিপর্যয়ের শঙ্কা। নিয়ম না মেনে যত্রতত্র বহুতল ভবন নির্মাণে বাড়ছে ঝুঁকি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ। গত 2-3 বছরে সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো যেহেতু 150 বছরে এই অঞ্চলে বড় ভূমিকম্প হয় নাই, এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের ঝুঁকি কিন্তু আছে। বেইজিংয়ের সাথে ঘনিষ্ঠতা প্রভাব ফেলবে না অন্য দেশের সাথে সম্পর্কে, মনে করে ঢাকা। বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী হবে অংশীদারত্ব, আশা মার্কিন রাষ্ট্রদূতের। রোহিঙ্গাদের জন্য কমছে সহায়তা, একবেলার খাবারের সর্বোচ্চ বরাদ্দ 16 টাকা। প্রত্যাশিত সাহায্যের অর্ধেক পাওয়া নিয়েও সংশয়। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নতুন রোল উনি নিয়েছেন, সেখান থেকে হয়তো এই রোহিঙ্গা ইস্যুটাকে আরও আন্তর্জাতিক পরিমণ্ডলে ফোকাসড করার জন্য উনি অবশ্যই সেটাতে কাজ করবেন। রাজধানীর আদাবরে নবোদয় হাউজিং এলাকায় সালিশি বৈঠকের সময় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য বলছেন স্থানীয়রা। ওনার নামে মামলা রয়েছে, সেটি বিচার হবে আদালতে। সে দোষী না নির্দোষী। ওই জায়গার থেকে মীমাংসার কথা বললা, ওইখান থেকে বাইরে হওয়ার পরে এরা উৎপাদিত ছিল পরিকল্পিতভাবে। রাজস্ব আদায়ের বিশাল চাপ এনবিআর এর কাঁধে। ডিজিটালাইজেশন আর নীতিগত সংস্কারের তাগিদ। দীর্ঘ প্রক্রিয়া হওয়ায় সম্ভব নয় এক অর্থ বছরে। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। চলতি বিশ্বকাপে অবিশ্বাস্য এক রূপকথার জন্ম দিল বেলজিয়াম। প্রায় নিশ্চিত বিদায়ের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে সেনেগালকে 3-2 ব্যবধানে হারিয়ে শেষ 16 টিকিট কেটেছে রেড ডেভিলরা। সিয়াটলে ম্যাচের 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল সেনেগাল, কিন্তু নাটকের তখনও অনেক বাকি। 86 মিনিটে রোমেলু লুকাকু এবং 89 মিনিটে ইউরি টেলেমান্সের ম্যাজিক্যাল গোলে সমতায় ফেরে বেলজিয়াম। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 2-2 সমতায়। অতিরিক্ত সময়ে লুকে বাখিওর একটি সহজ শট ক্রসবারে লাগলে নিশ্চিত জয় হাতছাড়া হয় ইউরোপের দলটির। তবে ম্যাচের যোগ করার সময় 125 মিনিটে পেনাল্টি পায় বেলজিয়াম। ঠান্ডা মাথায় স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে 3-2 গোলের অবিশ্বাস্য এক জয় এনে দেন টেলেমান্স। পিছিয়ে পড়েও 2-1 গোলের দারুণ এক জয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোলে DR কঙ্গোকে হারিয়েছে থ্রি লায়ন্সরা। সে সাথে কেইন টপকে গেছেন পেলেকে। চলতি আসরে 5টি সহ বিশ্বকাপে গোল সংখ্যায় ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে ইংলিশ অধিনায়কের গোল সংখ্যা এখন 13। ইতিহাসই যখন দলটির বিপক্ষে দাঁড়িয়ে তখন খাদের কিনারা থেকে ফিরে আসাটা দুঃসাহসিকতাই বটে। পরিসংখ্যান বলছে 1966 সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড, কিন্তু 6 দশকে সেই নজির আর তৈরি করতে পারেনি থ্রি লায়ন্স। অতঃপর DR কঙ্গোর বিপক্ষে নতুন ইতিহাস রচনা করল ইংলিশরা। 2-1 গোলের জয়ে রাউন্ড অফ 16-এ পা রাখল টুখেল শিষ্যরা। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অবশ্য শুরুটা ছিল অন্যরকম। ইংলিশদের স্তব্ধ করে ম্যাচে 7 মিনিটে দলকে 1-0 গোলে এগিয়ে নেন ব্রায়ান সিপাঙ্গা। ডিবক্সের বাঁ দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফরওয়ার্ড। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় ইংল্যান্ড। বেশ কয়েকবার আক্রমণ চালালেও গোলপোস্টের নিচে প্রাচীর হয়েছিলেন গোলরক্ষক লিওনেল এমপাসি। তার অতিমানবীয় দক্ষতায় লিড নিয়ে বিরতিতে যায় কঙ্গো। তবে আসল রোমাঞ্চ জমা ছিল দ্বিতীয়ার্ধে। 75 মিনিটে হ্যারি কেইনের দারুণ এক শটে দেয়াল ভাঙে ইংল্যান্ড। 11 মিনিট পর আবারও থ্রি লায়ন্সদের আনন্দে ভাসান ইংলিশ অধিনায়ক। বক্সের সামান্য বাইরে গর্ডনের কাছ থেকে বল পেয়ে ডান পায়ে জোরালো শটে পাঠিয়ে দেন জালে। চলতি আসরে 5টি সহ বিশ্বকাপে গোল সংখ্যায় পেলেকে ছাড়িয়ে কেইনের এখন গোল সংখ্যা 13টি।
অবশেষে অশ্রু সঙ্গী হয়েছে কঙ্গোর। চলতি বিশ্বকাপে চমক দেখিয়েও নতুন ইতিহাস রচনা করা হয়নি আফ্রিকার দেশটি। অন্যদিকে 2-1 গোলের জয় রাউন্ড অফ 16 নিশ্চিতের আনন্দে মাতোয়ারা ইংলিশরা। আগামী 6 জুলাই কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ মেক্সিকো। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। অপর ম্যাচের শেষ 16-এ যাবার লড়াইয়ে বসনিয়ার বিপক্ষে জয়ের পথে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত 2-0 গোলে এগিয়ে আছে স্বাগতিকরা। চলছে শেষ 32-এর দশম ম্যাচের টানটান উত্তেজনা। সান ফ্রান্সিসকোতে প্রথমার্ধের ডিহাইড্রেশন ব্রেক পর্যন্ত জালের দেখা পায়নি কোনো দলই। গোলশূন্য সমতায় চলে আক্রমণ আর পাল্টা আক্রমণের রোমাঞ্চকর লড়াই। যুক্তরাষ্ট্র 31 মিনিটে জালের দেখা পেলেও অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় গোলটি। অবশ্য প্রথমার্ধের শেষ থেকে ফলারিন বালোগানের গোলে 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় মার্কিনিরা। দ্বিতীয়ার্ধের গোল শোধে মরিয়া বসনিয়া। ম্যাচের 65তম মিনিটে বালোগান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দল পরিণত হয় যুক্তরাষ্ট্র। তারপরও দ্বিতীয় গোল পেয়ে যায় আয়োজক দেশটি। 82 মিনিটে ফ্রি কিক থেকে স্কোরশিটের নাম লেখান টিলম্যান। রাউন্ড অফ 16-এ যুক্তরাষ্ট্রকে মুখোমুখি হতে হবে শক্তিশালী বেলজিয়ামের। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছেন 12,70,583 জন শিক্ষার্থী। গতকাল সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত ও নকল প্রতিরোধে কেন্দ্রে কেন্দ্রে পুলিশের কাছে থাকবে বডি ওর্ন ক্যামেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের ভুয়া গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থাও। আর শিক্ষা উপদেষ্টা আশা করেন, ভীতি ছাড়া সুন্দর সুষ্ঠু পরিবেশে হবে এবারের পরীক্ষা। উচ্চশিক্ষায় প্রবেশের সিঁড়ি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা। গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় বৃহস্পতিবার থেকে সারা দেশের 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। 2,697টি কেন্দ্রে পরীক্ষা দেবেন 6,48,614 জন ছাত্রী ও 6,21,969 জন ছাত্র। এবার 9টি বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে। মাদ্রাসা ও কারিগরিতে কমন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে আগামী বছর থেকে। পরীক্ষা কেন্দ্র সময়ে আশেপাশে যানজট, জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল 8:30 মিনিট থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা থাকবে। মোট 77টি বিষয়ে 21 দিন পরীক্ষা সম্পন্ন হবে। এবারের পরীক্ষায় নকল প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পুলিশের কাছে থাকছে বডি ওর্ন ক্যামেরা। প্রশ্ন ফাঁসের গুজব কেউ ছড়ালে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থাও থাকছে। এর মাধ্যমে পরীক্ষকরা কম অথবা বেশি নম্বর দিচ্ছেন কিনা সেটিও যাচাই করা হবে। শিক্ষামন্ত্রীর আশা, এসএসসির মতো এইচএসসি পরীক্ষায়ও স্থানীয় কোনো সংসদ সদস্য বা দায়িত্বশীলরা কেন্দ্রে গিয়ে এমন আচরণ করবেন না যাতে পরীক্ষার পরিবেশের বিঘ্ন ঘটবে। লাস্ট এক্সামের সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে। এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। ভুল প্রশ্ন যদি কেউ দেয়, কর্তৃপক্ষ দায়ী হবে। শাস্তিযোগ্য অপরাধ করে পার পেয়ে যাবে, এটা এবার হবে না। যে কোনো মূল্যের নকল প্রশ্নপত্র ফাঁস কিংবা যে কোনো অনিয়ম যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বেরিয়ে এসে একটা সুন্দর ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারি। সুষ্ঠু প্রক্রিয়াতে পরীক্ষা এবং অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে। উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় একাদশ শ্রেণীতে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের মধ্যে প্রায় 5.5 লাখের মতো শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না। এই পর্যায় থেকে এত বেশি সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। হঠাৎ করে শিক্ষার্থীরা ড্রপ করে কেন? এর উত্তর কে দেবে? নিশ্চয়ই আমাদের দিতে হবে। আপনি আমাদের সময়টা পার হতে দিন, তারপরে দেখবেন। আমরা কারেক্টলি অ্যানালাইসিস করছি, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি এবং সেই ফাইন্ডিংস থেকে আমরা আগামী দিনে অ্যাড্রেস করব। এর আগে বুটেক্সের 52তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর পাঠ্যক্রম পরিমার্জন ও 28 সালে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে। আমরা কারিকুলামকে চেঞ্জ করছি। 2028-এ আমরা নতুন কারিকুলাম নিয়ে আসব। শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে টেক্সটাইল সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে। ফলে এ খাতে গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গত 1.5 বছরে বাংলাদেশে 52টি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে 2.5 থেকে 5.7 মাত্রা ছিল এসব ভূমিকম্প।
এর মধ্যে ৩৯টিরই উৎপত্তিস্থল ছিল দেশের অভ্যন্তরে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির জরিপ বলছে ৭ মাত্রার ভূমিকম্পেই ঢাকার ৭২,০০০ ভবন ধসে পড়বে। পাশাপাশি গ্যাস লাইন ফেটে অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে রাজধানী। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে যেমন তদারকি নেই, তেমনি দুর্যোগ পরবর্তী প্রস্তুতিও নেই সরকারের। শাকিল হাসানের রিপোর্ট। ৭.৫ ও ৭.২ মাত্রার ভূমিকম্পে মানবিক বিপর্যয়ে ভেনেজুয়েলা। প্রতি বছরই ভূমিকম্পে প্রাণ হারাচ্ছে বিভিন্ন দেশের মানুষ। বাংলাদেশেও গত বছরে নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়, আহত হন ৫ শতাধিক। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, গত ১.৫ বছরে বাংলাদেশে ৫২ বার ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে দেশের অভ্যন্তরে উৎপন্ন হয়েছে ৩৯টি। রিক্টার স্কেলে ২.৫ থেকে ৫.৭ মাত্রার ছিল এসব ভূমিকম্প। সবচেয়ে বেশি সিলেটে উৎপন্ন হয়েছে ৮টি ভূমিকম্প। নরসিংদীতে ৫টি এবং রংপুরে ৪টি ভূমিকম্প উৎপন্ন হয়েছে। কয়েকটি বাংলাদেশ ভারত সীমান্ত, ভুটান ও মিয়ানমারে। যে 2015-16 থেকে শুরু করে 20-21 এই সময়গুলোতে আসলে অ্যাভারেজ এই বাংলাদেশের ভেতরে ভূমিকম্পের সংখ্যাগুলো আসলে 10-এর ভেতরে ছিল, যেটা কিন্তু গত 2-3 বছরে সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো যেহেতু 150 বছরে এই অঞ্চলে বড় ভূমিকম্প হয় নাই, এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের ঝুঁকি কিন্তু আছে। গত ১.৫ বছরে 13টি ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে 4 থেকে 5 মাত্রার। এমনকি ঢাকার বাড্ডাতেও উৎপন্ন ভূমিকম্পের মাত্রা ছিল 3.7। তারপরও যত্রতত্র তৈরি হচ্ছে বহুতল ভবন, বাড়ছে ঝুঁকি। রাজুকের যে টোটাল 1500 স্কোয়ার কিলোমিটার, তার 60%ই হচ্ছে নরম খাদা। তার মানে জলসিঁড়ি আছে, বসুন্ধরা আছে, আমাদের হাজারীবাগ আমি নামগুলো, যত ভরাট মাটির জমি, এগুলো খুবই খারাপ অবস্থা। মাটিকে উন্নয়ন করতে হবে, সাথে ভালোবাসাও তৈরি করতে হবে ভূমিকম্প সহজে। যেসব এলাকার মাটি মজবুত, সেখানে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ নিশ্চিতে তদারকি বাড়াতে হবে। খাল, জলাশয়, নিচু ভূমি ভরাট করে নরম মাটিতে যেসব ভবন তৈরি হয়েছে, সেসব রয়েছে উচ্চ ঝুঁকিতে। পাশাপাশি বিল্ডিং কোড না মেনে তৈরি ভবনগুলো ভূমিকম্পের ধাক্কা সামলাতে পারবে না। সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার জরিপ বলছে, ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলেই ৭২,০০০-এরও বেশি ভবন ধসে পড়বে। রাজুকের অধীন এলাকায় ২১ লাখ ভবনের মধ্যে ৬ লাখ বহুতল। এর প্রায় বেশিরভাগই তৈরি হয়েছে বিল্ডিং কোড না মেনে। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ এই পুরকৌশলবিদের। এক্সিস্টিং এই বিল্ডিং স্টককে চেক করে আমাদের মজবুতিকরণ করতে হবে। গ্যাস লাইনটাকে একদম ইনশিওর করা, যাতে একটা আটকের পরে ওখানে বাতাসে গ্যাসটাকে ছেড়ে দেওয়া যায়, নাহলে আটকা থাকলে ওখানে যদি আগুন লেগে যায়, ওটা কিন্তু সেকেন্ডারি ডিজাস্টার মেজর হয়ে যেতে পারে। ভূমিকম্প পরবর্তী উদ্ধার, চিকিৎসার প্রস্তুতি নেই বাংলাদেশের। এখনও সাধারণ মানুষ সচেতন নন। দেশব্যাপী তৈরি হয়নি দক্ষ স্বেচ্ছাসেবক। তাই মাঝারি ভূমিকম্পেও মানবিক বিপর্যয়ের আশঙ্কা এই অধ্যাপকের। এখন পর্যন্ত সামগ্রিক প্রস্তুতি খুবই নগণ্য। 1-2টা বিল্ডিং হয়তো আমরা ইয়ে করবো, কিন্তু হাজার হাজার যখন বিল্ডিং করে যাবে, আমরা তো পারবো না। তখন এই জন্য আমাদের এই যে সরকারি যে লোকজন আছে, এই লোক বলে হবে না, তখন আমাদের কি ভলান্টিয়ার করতে হবে, ট্রেনিং দিয়ে রাখতে হবে। ভূমিকম্পের যেহেতু সতর্কতা নেই, তাই আগাম ও পরবর্তী প্রস্তুতি নিশ্চিত করে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকটি দেশের সাথে এই সংক্রান্ত চুক্তি সই এই কাজে আরেক ধাপ অগ্রগতি বলে মনে করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানান, কূটনীতি ও সামরিক ইস্যুতে চীনের 2+2 আলোচনা আর মিয়ানমার হয়ে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব যাচাই বাছাই করা হচ্ছে। প্রতিমন্ত্রীর দাবি, ঢাকা বেইজিং ঘনিষ্ঠতা অন্য দেশের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না। লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল। সেই জাতীয় সংসদে দেয়া তথ্য বলছে, আওয়ামী লীগের 15 বছরে পাচার হয়েছে $234 বিলিয়ন, টাকার অঙ্কে যা 28 থেকে 30 লাখ কোটি।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আরব আমিরাত সহ 10টি দেশে এসব অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে সরকার। এসব টাকা ফেরাতে দেশগুলোর সরকার, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি ও সমঝোতা করেছে সরকার। 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। এর মধ্য দিয়ে পাচার হওয়া টাকা ফেরানোর ব্যাপারে সরকার আশাবাদী। এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি সেই এগ্রিমেন্টগুলোর মাধ্যমে, এবং সেই কাজ চলমান আছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দেশগুলোর কেউ কেউ উদ্বিগ্ন। বিশেষ করে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর সমন্বয়ে চীনের সাথে বিশেষ সংলাপের প্রস্তাব আর মিয়ানমার হয়ে করিডোর স্থাপনে দেশটির চাওয়া নিয়ে চলছে নানা বিশ্লেষণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা, প্রতিটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক অনন্য, একটি অপরটিকে প্রভাবিত করবে না বলে দাবি প্রতিমন্ত্রীর। 2+2 এখানে বৈঠক এবং ইকোনমিক করিডোর, সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার আমরা পর্যালোচনা করছি। যদি এটা আমাদের বাংলাদেশের জন্য বেনিফিট হয়, বাংলাদেশের মানুষের জন্য এটা দরকারে আসে, তাহলে অবশ্যই সেটা আমরা বিবেচনা নিব। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালে জীবন দিতে হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে। আগামী শনিবার তাঁর জানাজায় বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এই যুদ্ধ নিয়ে বরাবরই কৌশলী বিবৃতি দিয়েছে ঢাকা। সেই অবস্থান কি পাল্টালো তবে? ইরানের সরকার বাংলাদেশের সরকারকে আমন্ত্রণ পাঠিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সম্মানিত স্পিকার যাচ্ছেন। সর্বোচ্চ নেতার প্রতি আমাদের আমরা সকলে যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। শামা ওবায়েদ জানান, চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ 2019 সালে নেওয়া হলেও করা হয়নি। এখন সেটি করতে যাচ্ছে বর্তমান সরকার। ইন্টারিমের সময় হয় নাই, তার ইন্টারিমের আগেও হয় নাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। দেশটির 250তম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম থেকে আমেরিকা উইক এর সূচনাকালে এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। দুই দেশের পারস্পরিক সম্পর্কের পাশাপাশি স্বাধীনতার ইতিহাস, প্রতিরক্ষা সহযোগিতা, উন্নয়ন ও বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরেন রাষ্ট্রদূত। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এক ফাঁকে যমুনা নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ যুক্তরাষ্ট্র উভয় দেশের স্বাধীনতা সংগ্রামের কথা তুলে ধরেন। আমেরিকার 250 বছরের ইতিহাস গণতন্ত্র ও আত্মশাসনের সবচেয়ে বড় এবং সফল পরীক্ষাগুলোর একটি। বিশ্বের অনেক মানুষ এই ইতিহাস থেকে অনুপ্রেরণা পেয়েছে, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামও রয়েছে। আমরা শুধু আমাদের অতীতের ইতিহাসই তুলে ধরতে চাই না, সেই ইতিহাস ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত চট্টগ্রাম, যেখানে আছে দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর, এই অঞ্চলের গুরুত্ব বিবেচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের কথা জানান রাষ্ট্রদূত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে চাই। আমরা যেসব ক্ষেত্রে একসঙ্গে কাজ করছি সেগুলো আরও সম্প্রসারণ করতে চাই। এর মধ্যে ব্যবসা বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, আর চট্টগ্রাম হচ্ছে ব্যবসার শহর। বাণিজ্যিক কূটনীতি আমাদের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই এখানে এসে ব্যবসায়ী সম্প্রসারণের সঙ্গে সম্পৃক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশেও অনলাইন অফলাইনে থাকছে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি। চট্টগ্রাম ছাড়াও ঢাকা, সিলেট ও রাজশাহীতে থাকবে জমকালো আয়োজন। আমরা চট্টগ্রাম থেকে আমেরিকা উইক উদযাপনের সূচনা করেছি, কারণ এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর শহর এবং একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই শহরের দীর্ঘ ইতিহাস রয়েছে। আমার ব্যক্তিগতভাবে এই শহরের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে।
প্রতিরক্ষা, ব্যবসা, বাণিজ্য সহ নানা ক্ষেত্রে দুদেশ একসঙ্গে কাজ করবে বলে আশা মার্কিন রাষ্ট্রদূতের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রোহিঙ্গাদের ভরণপোষণে দিনকে দিন কমছে আন্তর্জাতিক সহায়তা। একবেলা খাওয়ার সর্বোচ্চ বরাদ্দ এখন মাথাপিছু মাত্র 16 টাকা। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR বলছে, অর্থ সংকটের পাশাপাশি দেশে ফেরার সম্ভাবনা আপাতত না থাকায় হতাশা বাড়ছে রোহিঙ্গাদের মধ্যেও। আর এই অবস্থায় এই ইস্যুতে আন্তর্জাতিক নজর ফেরাতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি প্রত্যাশিত সহায়তার 50% পাওয়া নিয়েও সন্দিহান বাংলাদেশ। বর্তমান প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যু জাতীয় সংকট তৈরি করতে পারে বলেও আশঙ্কা। মাহফুজ মিশুর রিপোর্ট। 2017 থেকে যে রোহিঙ্গা ঢলের শুরু তা পুরোপুরি বন্ধ হয়নি এখনো। গত 1.5 বছরেও প্রাণ ভয়ে পালিয়ে এসেছেন আরও প্রায় 1.5 লাখ মিয়ানমারের নাগরিক। বাংলাদেশে থাকা এসব রোহিঙ্গাদের দেখভালের জন্য জাতিসংঘের উদ্যোগ জেআরপি বা জয়েন্ট রেসপন্স প্ল্যান। প্রথম কয়েক বছর এতে $1 বিলিয়ন পাওয়া গেলেও দিনকে দিন তা কমছে। এবছর $710 মিলিয়ন যে প্রতিশ্রুতি তা গতবারের চেয়ে অন্তত 26% কম। 2017-তে যে পরিস্থিতি ছিল, এখনো রোহিঙ্গারা অনেকে একই অবস্থার শিকার হচ্ছে। আবার সহায়তা কমে যাওয়ায় ক্যাম্পে যারা তারাও ভালো নেই। দ্রুত দেশে ফেরারও কোনো সম্ভাবনা নেই। তাদের সামনে কোনো আশার আলো নেই। তাই এ সংকটে নতুন সমাধান খুঁজতে হবে। 2017-তে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের পর গাজা, সুদান ও ইউক্রেন 3টি বড় সংকট দেখা দিয়েছে বৈশ্বিকভাবে। স্বভাবতই বিশ্ব সম্প্রদায়ের নজরের পাশাপাশি অর্থ বরাদ্দেও অগ্রাধিকার পেয়েছে সেসব ঘটনা। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রোহিঙ্গা ইস্যুটিকে বিশ্বমঞ্চে সক্রিয় রাখার আশা দেখছে বাংলাদেশ। যেহেতু ফান্ড কাট হয়েছে, আপনার এডুকেশন এখন চ্যালেঞ্জ হচ্ছে, তারপরে আপনাদের ট্রিটমেন্ট, মেডিকেল, ওদের বাসস্থান সবকিছুই এখন একটা চ্যালেঞ্জের মুখে আছে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নতুন রোল উনি নিয়েছেন, সেখান থেকে হয়তো এই রোহিঙ্গা ইস্যুটাকে আরো আন্তর্জাতিক পরিমণ্ডলে ফোকাসড করার জন্য উনি অবশ্যই সেটাতে কাজ করবেন। গত বছর যে আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি ছিল বাস্তবে মিলেছিল তার মাত্র অর্ধেক। একদিকে রোহিঙ্গাদের মধ্যে বাড়তি জন্মহার, নতুন ঢল অব্যাহত থাকা, আর বিপরীতে টাকা কমে যাওয়ায় এখন তাদের 3 বেলা খাওয়ানোই দুষ্কর। 33% রোহিঙ্গার জন্য দিনে $12, 50 ভাগের জন্য 10 আর 17 ভাগের জন্য $7 খাওয়ার খরচ এখন। যেটি সর্বোচ্চ $12, 33% পাচ্ছে, তাতে তারা 3 বেলা খায়, 1 বেলার দাম পড়ে 16 টাকা। তো 16 টাকা দিয়ে তো আসলে একটা মিল হয় না। মানুষগুলো ধরেন ভুখানাঙ্গা থাকে, তখন তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ফলে এটি আমাদের একটা ন্যাশনাল ক্রাইসিস তৈরি হচ্ছে এবং এর সাথে আমাদের সিকিউরিটি জড়িয়ে যাচ্ছে। এ অবস্থায় চীনের মধ্যস্থতায় রোহিঙ্গাদের দ্রুত কিভাবে মিয়ানমার ফেরানোর কাজ অন্তত শুরু করা যায় সেটি সরকারের অগ্রাধিকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, প্রফেসর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কিংবা নবগঠিত বিএনপি সরকার কখনোই বন্ধ হয়নি রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ। বরং এখন কেউ কেউ ওপাশ থেকে নিজের সহায় সম্বল, টাকা পয়সা সবকিছু দিয়ে দালালদের ধরে বাংলাদেশে চলে আসছেন। আর তাই এই বিপুল জনগোষ্ঠী আদৌ মিয়ানমারে ফিরবে কিনা সেই প্রশ্ন জোরদার হচ্ছে ক্রমশই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। রাজধানীর রাদাবরের নবোদয় হাউজিং এলাকায় খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠকে 2 বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার মারা যান। বুধবার রাত 8:30টার দিকে নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 29 জুন ব্রাজিল জাপান ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদ এবং তা মীমাংসার জন্য বুধবারের সালিশি বৈঠক। এক পর্যায়ে 2 বিএনপি নেতার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় স্থানীয় কয়েক ব্যক্তি। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নবোদয় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার। দুজনকেই প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যান আবুল বাশার।
বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেন, সালিশ চলাকালে রিপন, নীরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। জানান 29 জুলাইয়ের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন সাদ্দাম, কিন্তু এই ব্যাপারে পুলিশ কোনো পদক্ষেপ না নেয় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেন নেতারা। দায়িত্বশীল অফিসার সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের আপনাদেরকে বলছে যে ওনার নামে আগে মামলা রয়েছে। আরে ভাই, ওনার নামে মামলা রয়েছে, সেটি বিচার হবে আদালতে। সে দোষী না নির্দোষী? আপনি পুলিশ অফিসার, দায়িত্বশীল অফিসার, ওনার উপরে আক্রমণ হয়েছে, তাকে আপনার ধরার দায়িত্ব। এজাহার নিয়ে আমলে নিয়ে তখন যদি এই কাজটা করতো তাহলে এই জিনিসটা হইতো না। এবং এই জিনিসটা সবাই অবগত, প্রশাসনের যারা আছে, এবং এই ছেলের ওই জায়গার থেকে মীমাংসার কথা বললা ওইখান থেকে বাইরে হওয়ার পরে এরা উৎপাদিত ছিল পরিকল্পিতভাবে। এই যে সেই এমসি আছে তার দেখেন। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। ব্রাজিলের ফুটবল খেলা যেদিন গেছে ওই দিন খেলা দেখা একটু করে নিজেদের মধ্যে হাতাহাতির বিষয় নিয়ে আবার আজকে সন্ধ্যার পরে অপমীমাংসা সমঝোতার জন্য তারা বসছিল। ওখানে আবার তর্ক বিতর্কের এক পর্যায়ে এটা ঘটে। আমরা কাজ করতেছি, আমরা অভিযানে নামছি, কাজ করতে ওই ওদের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসে না। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও নানা অপরাধের অভিযোগ আছে বলে জানান তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজস্ব আদায়ের বিশাল চাপ এনবিআরের কাঁধে, কিন্তু প্রশ্ন হলো সংস্কার ছাড়া এই লক্ষ্য পূরণ কতটা সম্ভব। বিশেষজ্ঞদের মতে কর কাঠামো ডিজিটালাইজেশন আর আওতা বাড়ানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে নীতিগত সংস্কারও। কর আরোপ আর শুল্ক ছাড় করতে হবে আরও যৌক্তিকভাবে, বাড়াতে হবে এনবিআরের জনশক্তি আর দক্ষতাও। তবে কাঙ্ক্ষিত ফল এক অর্থবছরে সম্ভব না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সরকার পরিচালনার যাবতীয় খরচের মূল যোগান আসে এনবিআরের মূল্য সংযোজন কর, আমদানি রপ্তানি শুল্ক আর আয়কর থেকে। রাষ্ট্র নাগরিকের বোঝাপড়ার এ চুক্তি নিয়ে ক্ষোভ হতাশা হালের নয়, বরং বহু পুরনো। বাস্তবতা হলো লক্ষ্য অর্জন করতে পারে না এনবিআর। করদাতাদের থাকে নানা অভিযোগ, কর ফাঁকির পরিমাণও অনেক। বিদায়ী 25-26 অর্থবছরও ভিন্ন নয়। 20 জুন পর্যন্ত আদায় 3,90,000 কোটি টাকার মতো। শেষ 10 দিনের হিসাব কষেও সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি হতে পারে 88,000 কোটি টাকা। কাস্টমস, ভ্যাট আর আয়কর অর্জনে প্রবৃদ্ধি হয়েছে ঠিকই, কিন্তু বড় প্রশ্ন, কাগজে কলমের এই সংখ্যার সুফল বাস্তবে মিলবে কতটুকু? নতুন অর্থবছরেও আয়ের সিংহভাগের গুরুদায়িত্ব এনবিআরের কাঁধে। আহরণ করতে হবে 6,04,000 কোটি টাকা। কিন্তু একদিকে ব্যবসার প্রসারে বাজেটে রয়েছে শুল্ক ছাড়ের ছড়াছড়ি, অন্যদিকে সংস্কারে নেই গতি। তাহলে লক্ষ্য পূরণ কতটা সম্ভব? সো এই সংস্কারটাও কিন্তু এক বছরের মধ্যে হয়ে যাবে এই এক্সপেকটেশনটা করাটাও ঠিক না। এটা আমাদের প্রাইভেট সেক্টরেরও কিন্তু একটা মাইন্ডসেট আছে, যারা অ্যাকচুয়ালি এই ট্যাক্স নেটের আওতায় ঢুকতে চায় না বা অ্যাভয়েড করে, তার মধ্যে একটা অনেক বড় পোর্শনের মানুষ আছে যারা ভয় করে যে আমি ট্যাক্সের অফিসে গেলেই তো আমাকে হেনস্থা করবে, আমাকে অনেক কিনাকঞ্চ দিয়ে আমাকে ধরে বসবে। এই জন্যে আদারওয়াইজ আপনি যদি একটা যৌক্তিক ট্যাক্স লেভেল ট্যাক্স নেট আনেন এবং একটা ডিজিটাল আনেন, মানুষ কিন্তু স্বপ্রণোদিত হয়ে আপনার ট্যাক্স দিতে আসবে। সংস্কার কার্যক্রমে সবার আগে গুরুত্ব দিতে হবে অটোমেশনকে। রাজস্ব বিভাগকে দুভাগে ভাগ করে নীতি নির্ধারণের জায়গায় নিশ্চিত করতে হবে অভিজ্ঞ পেশাজীবীদের প্রতিনিধিত্ব। শুল্ক ছাড় কর কাঠামোর যত যৌক্তিকীকরণ হবে তত কর আহরণ বাড়বে বলে মনে করেন এনবিআরের এই সাবেক চেয়ারম্যান। সেপারেশন অফ ট্যাক্স পলিসি, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কমিটি হবে যেটা প্রাইভেট সেক্টরের লোক থাকবে, তোমরা যেমন জার্নালিস্টরা আছো, সিভিল সোসাইটি, একাডেমিক্সরা আছে না, সরকারি অফিসের লোকজন, এই নিয়ে একটা কমিটি থাকবে, তারা মাঝে মাঝেই বসবে, তারাই মূল আইডিয়াটা দেবে। এই যে সোসাইটিকে ইনভলভ করা, এটা এনবিআর করে না, খুবই কম। তবে রাজস্ব ঘাটতির আরেকটি বড় কারণ উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, এমনটা মনে করেন সংশ্লিষ্টরা। জানান সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। মানবাধিকার, গুম, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত নতুন আইন এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে ছাড় দিতে হবে বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এক্ষেত্রে উদার না হলে সরকারকে মাশুল দিতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে স্পিকার বলেন, সরকার ও বিরোধী দল কোনোটাই স্থায়ী নয়, দুপক্ষকেই একত্রিত হয়ে আওয়ামী লীগের ফিরে আসা ঠেকাতে হবে। লাভলি বিথের রিপোর্ট।
সংসদ সদস্য নির্বাচিত হই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যের শপথের দিন জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের শপথও নিয়েছিল জামায়াতে ইসলামী এনসিপির নেতৃত্বাধীন বিরোধী দল। কিন্তু প্রচলিত আইন ও সাংবিধানিক ধারা মেনে এ ধরনের শপথ নেয়নি সরকারি দল বিএনপি, সমমনা দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ উত্থাপিত হয়। তবে বিরোধীদের সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবের পরিবর্তে গঠন করা হয় বিশেষ কমিটি। প্রতিবাদে ওয়াকআউট করে বিরোধী দল। প্রবল আপত্তির মুখেও পাশ হয় মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল। বাতিল হয় গুম অধ্যাদেশ। মাননীয় সংসদ সদস্য, সংসদের পাশাপাশি রাজপথেও এই ইস্যুতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিরোধী দল। তবে এই নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্য থাকলেও এর সমাধান সংসদে হওয়া উচিত মনে করেন স্পিকার। তার মতে আগামী অধিবেশনও জুলাই ইস্যুতে উত্তপ্ত থাকবে। দুদলই সনদের বাস্তবায়ন চায়, কিন্তু উচ্চকক্ষ, মানবাধিকার, বিচার বিভাগ নিয়ে মতভেদ বেশি। এক্ষেত্রে সরকারকে উদার হওয়ার পরামর্শ স্পিকারের। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে আইনের মাধ্যমে করতে হবে, সংবিধানে সংশোধনী আনতে হবে, যেটি একমাত্র জাতীয় সংসদেই করা সম্ভব। এবং এই ব্যাপারে সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলে ভালো। জুলাই সনদে যতটুকু ছাড় দেওয়া যায় সরকারি দলে সেটি দেওয়া উচিত। এবং বিরোধী দলেরও বুঝতে হবে যে সংখ্যাগরিষ্ঠতার কারণে তারা যাতে তাদের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা, গুম, মানবাধিকার আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন স্পিকার। কোনো দল তো পার্মানেন্ট সরকারি দল না, পার্মানেন্ট বিরোধী দল না। এখন যদি মানবাধিকারের ক্ষেত্রে সরকার উদ্যোগী না হয়, তাহলে ভবিষ্যতে যখন বিরোধী দলে পড়বে তখন এটার মাসুল তাদেরকেও দিতে হবে। এটা মাথায় রেখেই ভালোভাবে মানবাধিকার আইন প্রণয়ন করতে হবে, অতীতের চাইতে আরও উন্নতর একটি আইন। জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের সুযোগে আওয়ামী লীগের ফেরা এবং নতুন কোনো ষড়যন্ত্র যেন মাথাচাড়া দিতে না পারে সতর্ক করছেন অভিজ্ঞ এই পার্লামেন্টেরিয়ান ও রাজনীতিবিদ। বাংলাদেশকে তছনছ করার জন্য প্রতিদিনই যারা ছক করছে, তাদের অপচেষ্টাকে দূর করার জন্য একসময় মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। সরকারি দল, বিরোধী দল তারা এই ব্যাপারে ঐক্যমত, মাফিয়া প্রত্যাবর্তনের বিরুদ্ধে তারা এক হয়ে লড়াই করবে। সুতরাং এই দুই দলের মধ্যে আরও সুসম্পর্ক থাকা উচিত। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, দুদলের সমঝোতার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হলে শান্তিতে থাকবে মানুষ। যারা এই দেশে বসবাস করেননি তাদের দেওয়া প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে পারে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের জন্য যেন স্বস্তির নাম টিসিবি। সাশ্রয়ী মূল্যে সেখান থেকে পণ্য নিয়ে থাকেন কার্ডধারী ক্রেতারা। তবে সাতক্ষীরায় টিসিবির মোড়কে নিম্নমানের তেল, সাবান সহ অন্যান্য পণ্য সরবরাহের অভিযোগ উঠেছে। বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন। গত 27 জুন এখানে বিতরণ করা হয় টিসিবির চাল, ডাল, তেল, সাবান ও ডিটারজেন্ট। কার্ডধারী ক্রেতাদের অভিযোগ, বিতরণকৃত পণ্যগুলো সব নিম্নমানের। পাউডার যা আপনি ভেঙে দেখেন, ওর ভিতরে কি রকম আটাগুলা, এগুলো পাউডার, সাবান টাবান যা সব ডুপ্লিকেট, একটা ভালো না। আমাদের কাছ থেকে নেচ্ছে টাকা যে হিসেবে নেচ্ছে সেই হিসেবে মাল আমাদের বুঝ করে দিতেছে না। এই পণ্যটা মেরিল হিসাবে ব্যবহার করা হচ্ছে স্কোয়ারের পণ্য হিসাবে, কিন্তু এটা হলো স্কোয়ারের পণ্য না, এটা একটা ডুপ্লিকেট পণ্য। 2 নম্বর ভিমবার, এটা হচ্ছে 12 থেকে 15 টাকা দাম, অথচ এটার দাম ধরে দেওয়া হচ্ছে একটা ডুপ্লিকেট কোম্পানি, এটাও ভালো না। তারপরে এই যে সার্ফের অবস্থা দেখেন, এখানে যে পাউডার দেওয়া হয়েছে, পাউডারটার গুঁড়ো পাউডার, সুতরাং এটা ইয়ে না। আচ্ছা, সয়াবিন তেল, যেটা সয়াবিন তেলের দামে নেওয়া হচ্ছে, অথচ দেওয়া হচ্ছে পাম অয়েল, অথবা কোনো সময় দেওয়া হচ্ছে টুসির তেল, রাইস, কিন্তু এগুলো দেওয়ার কথা না। দেওয়ার কথা পণ্যগুলো ভালো। অতিরিক্ত 130 টাকার মাল চাপাই দেয়, 2 নম্বর মাল, এ তো বাড়ি ফেলে দিতে হবে, এ তো কোনো কাজে আসবে, তো এটা আমরা নেবো কেন? পণ্যের গুণগত মান খারাপ বিধায় কার্ডধারী অনেকে ফিরে যান খালি হাতেই। এ সময় ক্রেতাদের তোপের মুখে পড়েন টিসিবি ডিলার। যদিও তার দাবি, কর্তৃপক্ষের সরবরাহকৃত মালামালই বিক্রি করা হচ্ছে। ডাউলে দেখাচ্ছে কালো কালো দাগ, আপনার সয়াবিন তেল দেওয়ার কথা, সেখানে সয়াবিন না পাম যাচ্ছে। এর আগে দেশে রাইস তেল, যা খেয়ে মানুষের অন্তত গরমের সময় ডায়রিয়াও হয়েছে। এই মালগুলো খারাপ বলে থাকি যাচ্ছে। ফ্রি মাসে মাল দেওয়ার কথা দিচ্ছে, কিন্তু মাল খারাপ বলে নিচ্ছে না, সেই মাল থেকে যাচ্ছে। আমি হাত পা বান্ধা কর্মচারী, আমার যা দেয়, আমার শুধু আমার না তো, সারা বাংলাদেশ ব্যাপী এটা দিচ্ছে।
ডিলার কর্তৃপক্ষ বলছে যে সারা দেশেই শুধু শিবপুর ইউনিয়ন নয়, সারা দেশেই টিসিবির এই একই মাল সরবরাহ করা হচ্ছে। স্থানীয় গ্রামবাসী বা টিসিবি কার্ডধারীদের দাবি যে নিম্নমানের মালপত্র সরবরাহ করা হচ্ছে, এই মালপত্র পরিবর্তন করতে হবে। এজন্য সরকারের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। নিম্নমানের টিসিবি পণ্যের অভিযোগ পৌঁছেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও। নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইউনো। প্রত্যেকটা স্পেসিমেন সেটা নিয়ে আসছে এবং এই মালামালটি ডিস্ট্রিবিউট হয় নর্মালি আঞ্চলিক কার্যালয় থেকে। তো আমরা এর আগেও তেলের একটা কমপ্লেন পেয়েছিলাম, পাম অয়েল বা না কি রাইস ব্র্যান্ড অয়েল দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আমরা সেটা তাদের কাছে পাঠিয়েছি। এবারও আমরা বিভিন্ন জিনিস চেক করে তাদের কাছে পাঠিয়ে দেব। ভোক্তাদের অভিযোগ, জেলা জুড়েই টিসিবির মোড়কে বিক্রি করা হচ্ছে এ সকল পণ্য। ডিলারদের দাবি সারা দেশেই এসব পণ্য বিক্রি হচ্ছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। পটুয়াখালীর বাউফলে মাদক বিরোধী অভিযানের নামে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে কয়েকজন তরুণকে নিয়ে বাউফলের পশ্চিম কালাইয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা সাইফুল ইসলাম রাব্বি। স্থানীয়রা জানতে চাইলে নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য ওএনসিপির সিনিয়র মুখ্য সংগঠক হান্নান মাসুদ তাকে দায়িত্ব দিয়েছেন বলে দাবি করেন রাব্বি। পরে স্থানীয় আবুল বাশারের বাড়িতে যায় রাব্বি ও তার অনুসারীরা। বাশারের পরিবারের অভিযোগ, সেখানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে রাব্বি ও তার লোকজন। অভিযোগ অস্বীকার করে রাব্বি দাবি করেন, আবুল বাশার মাদক ব্যবসায়ী এবং মাদক নির্মূলেই এই অভিযান। পুলিশ জানিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গত বছর মে মাসে রাজধানীর ধানমন্ডিতে মব সৃষ্টি করে চাঁদা দাবির অভিযোগে আটক হয়েছিলেন সাইফুল ইসলাম রাব্বি। পরে তাকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন হান্নান মাসুদ। ভাঙচুর করছে মূলত ওই যে ওই বাসার রাব্বি আছে, হারামানি বলতেছে মাদক এই এলাকায় মাদক আছে, মাদক মুক্ত করবে। পোলাপানা ইয়ে পশ্চিমে গেছে, হ্যাঁ কোনো লাড়ি রান্দাও ঠান্ডা লইয়ে দাব দাব করে গিয়েছে, আমার ঘর দর কোপায় ফিডে মাসুদের আমার করে ভয় দেখায়। হে বলতে আছে তোরা এলাকা থাকতে পারবি না। গ্রামবাসীর প্রায় 200 মানুষজন স্বাক্ষর করছে আমাদের কাছে। সেই স্বাক্ষরের এখন পর্যন্ত আছে যে এক মাসে করছে যে যদি কেউ মাদক ব্যবসা করে তাহলে তাদেরকে এলাকা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং তাদেরকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। ফৌজদারি অপরাধ, সে আঘাতপ্রাপ্ত হয়েছে, এখন সেটা অভিযোগ দিছে, আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব, কি হয়েছে দেখব। আর তার বিপরীত পক্ষকেও যদি সে কোনো ক্ষতি সাধন করে থাকে তার বিষয়ে আমরা ব্যবস্থা নিব। চট্টগ্রামে প্রকাশ্যে দিবালোকে সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন আজাদ নামে 25 বছর বয়সী এক যুবক। বুধবার বিকেলে নগরীর ফরেস্ট গেটে ঘটনা ঘটে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। হঠাৎ পেছন থেকে এক দুর্বৃত্ত গুলি করলে সড়কেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন। পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। তারা জানান, নিহত আজাদের শরীরের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। তার বাড়ি হামজার বাগে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানাতে পারেনি কেউ। গুলি বাবুর মাধ্যমে আমার বাড়ি নিয়ে যায় ঠিক 4:10 3:50 টাইম আমার ছোটো ভাই কল দিছে, তখন বলছে আজাদ গুলি খাইছে। তখন আমি আমার ছোটো ভাই, আমার একটা মামা আছে মহিব বলে, উনি আসছে, আমরা আসি দেখতেছি যে লাশঘর আমার ভাইয়ের চোখ জাগানো, বডিতে স্পট। ও কালকে রাত্রে 1টা বাজে আমরা ঘরে ঢুকে দিয়েছি। এখন আমি ঘুম থেকে উঠে আসি, শুনতেছি যে আমার বন্ধুর এই অবস্থা। কারণ এগুলো যারা করছে, যারা দায়ী, তাদের সুষ্ঠু বিচার চাই। এরকম যেন আরও কোনো ফ্যামিলির প্রাণ না ঝরে। এবার মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পে সরবরাহ করা পাউরুটিতে ছত্রাক ও বাচ্চা থাকা ডিম ও পচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে নিম্নমানের খাবার সরবরাহ করে আসছে সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলন। বুধবার উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা ডিমের একটি অংশ পচা ও পাউরুটিতে ছত্রাক পাওয়া যায়। এসব নিম্নমানের খাবারের কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। এদিকে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান জানায়, পচা ডিম পরিবর্তন করে দেওয়া হয়েছে, তবে পাউরুটিতে ছত্রাকের বিষয়টি অস্বীকার করে তারা। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমাদের স্কুলে যে ডিমগুলো দেয় সেই ডিমগুলো পচা, এবং আমরা যে পাউরুটিগুলো পাই, আমও অনেকবার পচা পাউরুটি পেয়েছি। খাবারের মান মাঝে মাঝে খারাপ দেয়, মানে পাউরুটিতে মাঝে মাঝে কয়েকদিন ছত্রাক দেখা গেছে। কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ইরানের পরোক্ষ বৈঠক শেষ হয়েছে।
আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা, তবে সরাসরি মুখোমুখি হয়নি দুপক্ষ। কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের সাথে আলাদা আলাদা বৈঠক হয়েছে ওয়াশিংটন ও তেহরানের আলোচকদের। সংশ্লিষ্টরা জানিয়েছেন যুদ্ধস্থায়ী যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিতই ছিল মূল এজেন্ডা। ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন ওয়াশিংটনের সাথে একটি যোগাযোগ চ্যানেল চালু করবে তেহরান, যাতে সমঝোতা স্মারকের লঙ্ঘন বা বাস্তবায়নের বিষয়ে সরাসরি আলোচনা করা সম্ভব হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনায় অগ্রগতির কথা জানান। ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতেও গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরানের মিনাব শহরের স্কুলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা 4 মাস পার হলেও এখনও প্রকাশ হয়নি তদন্তের চূড়ান্ত প্রতিবেদন। শুরুর দিকে অস্বীকার করলেও বিশ্বজুড়ে সমালোচনার পর এই ঘটনার তদন্তের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ওই হামলায় 1.5 শতাধিক প্রাণহানির বেশিরভাগই ছিল শিশু। যুক্তরাষ্ট্রের দায়, তদন্তের অগ্রগতি এবং জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 28 ফেব্রুয়ারি সকাল, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিন। অন্য দিনের মতো সেদিনও পাঠদানে ব্যস্ত ছিল মিনাবের সাজারে তাইয়েবে প্রাথমিক বিদ্যালয়। শ্রেণীকক্ষে তখন শত শত শিক্ষার্থী। ঠিক সেই মুহূর্তে আছড়ে পড়ে একটি টমাহক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই নেমে আসে বিভীষিকা, চারিদিকে ছিন্ন ভিন্ন মরদেহ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের আহাজারি। পর্যবেক্ষণ সংস্থা এয়ারওয়ার্সের তথ্য, এই হামলায় 157 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 123 জনই শিশু। প্রথম দিকে হামলার দায় অস্বীকার করলেও পরে বিষয়টি তদন্তের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু 4 মাস পেরিয়ে গেলেও প্রকাশ হয়নি প্রতিবেদন। যদি এটা ভুল হয়ে থাকে তাহলে সেটা তদন্তে বেরিয়ে আসবে। কেউ ইচ্ছাকৃতভাবে এটা করেনি। যুদ্ধে ভুল হতেই পারে। বিষয়টি এখনো তদন্তাধীন। খুব শীঘ্রই আমি তদন্তের প্রতিবেদন পেতে পারি। তবে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেসের অনুসন্ধানে উঠে এসেছে গুরুত্বপূর্ণ নতুন তথ্য। তাদের দাবি, হামলার পরপরই মার্কিন সামরিক বাহিনীর কাছে প্রমাণ ছিল ক্ষেপণাস্ত্রটি একটি স্কুলে আঘাত এনেছে। যদিও বিদ্যালয়টি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির একটি ঘাঁটির একই কম্পাউন্ডে অবস্থিত ছিল। ভবনটি 1 দশকেরও বেশি সময় ধরে প্রাথমিক বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আভ্যন্তরীণ তদন্তে ইঙ্গিত মিলেছে, গোয়েন্দা তথ্য যাচাই ও লক্ষ্য নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি এই প্রাণঘাতী হামলার অন্যতম কারণ। নিঃসন্দেহে আগ্রাসী শক্তি হিসেবে এই কাজের দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপরই বর্তায়। স্কুল ও শিশুসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য একটি কাজ। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, 4 মাস পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হওয়া এবং কোনো জবাবদিহিতা না থাকা অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা। একই সঙ্গে লক্ষ্য নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয়ে থাকলে তার ভূমিকাও প্রকাশ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।